সাহিত্য ভালোবাসেন আর না বাসেন, ফ্রান্স কাফকার কথা নিশ্চয়ই শুনেছেন। তিনি মৃত্যুর আগে বন্ধুকে নির্দেশ দিয়েছিলেন তার অপ্রকাশিত সব পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলতে। অথবা জীবনানন্দ দাশের কথাই ভাবুন, তার জীবদ্দশায় বেশিরভাগ লেখায় তিনি ট্রাঙ্কের ভেতরে রেখে দিতেন, প্রকাশ করতে চাইতেন না। এমিলি ডিকিনসনের ঘটনাও অনেকটা এমনই। যিনি জীবিত অবস্থায় হাতে গোনা কয়েকটি কবিতা প্রকাশ করেছিলেন, অথচ মৃত্যুর পর আবিষ্কৃত হয় তার প্রায় 1800 কবিতা। স্বভাবগতভাবে মানুষ তার নিজের যে কোনো সৃষ্টি কিংবা অর্জন উন্মোচিত করতে পছন্দ করে। সেখানে কিছু মানুষ কেন নিজেকে আড়ালে রাখতে চান, ভেবে দেখেছেন কখনো? এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কিছু কারণ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এমন মানুষদের জন্য লেখালেখি মূলত যোগাযোগের মাধ্যম নয়, বরং এক ধরনের অন্তর্গত প্রয়োজন। কাফকার ডায়েরি ইঙ্গিত দেয় লেখালেখি ছিল তার অস্তিত্ব টিকিয়ে রাখার এক উপায়, এক ধরনের আত্মমুখী সংগ্রাম, যেখানে তিনি উদ্বেগ, নিঃসঙ্গতা সবকিছু নির্দ্বিধায় বলতে পারতেন। এমিলি ডিকিনসনের কবিতাগুলো পড়লেই বোঝা যায় সেগুলো যেন নিজের সঙ্গে এক অন্তরঙ্গ কথোপকথন। জীবনানন্দের কবিতাগুলোর বেশিরভাগই অন্তর্মুখী, নীরব, জনসমাজের জন্য নয়, বরং নিজের গভীর উপলব্ধির জন্য। তারা মূলত লিখতেন পাঠকের জন্য নয়, বরং এক অভ্যন্তরীণ চাপ থেকে, যা না বললে থাকা যায় না, আবার কাউকে বলাও যায় না। নিজেদের কথা প্রকাশ করা মানেই তাদের মনে হতো ব্যক্তিগতকে সামাজিক করে তোলা, এবং সেটাই অনেক সময় ছিল তাদের কাছে অস্বস্তিকর। এই ধরনের মানুষের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য হলো চরম আত্মসমালোচনা, যাকে মনোবিজ্ঞানে বলা হয় মেলেডেপটিভ পারফেকশনিজম। কাফকা নিজের লেখাকে প্রায় অপূর্ণ, ব্যর্থ বা অপ্রতুল বলে মনে করতেন। তাই অসম্পূর্ণ কিছু প্রকাশ করার চেয়ে তিনি সেটিকে ধ্বংস করাই শ্রেয় মনে করতেন। ডিকিনসন তার কবিতা বারবার সংশোধন করতেন, সযত্নে গুছিয়ে রাখতেন, কিন্তু প্রকাশ করতেন না। জীবনানন্দের ক্ষেত্রেও তাই ঘটেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভুল ব্যাখ্যার ভয়। এ ধরনের মানুষেরা স্বভাবতই জটিল চিন্তা করে, এবং তাদের জটিল ভাবনা সহজীকৃত হয়ে যেতে পারে, সূক্ষ্ম আবেগ হারিয়ে যেতে পারে। এ ভয় তাদের ভেতরে তীব্রভাবে কাজ করে। কাফকার অনেক রচনা বুঝতে মানুষের অনেক সময় লেগেছে, আর জীবনানন্দের চিত্রকল্প ছিল তার সময়ের পাঠকদের কাছে অচেনা। একবার কোনো লেখা প্রকাশিত হলে তার পুরোপুরি লেখকের নিয়ন্ত্রণে থাকে না, পাঠকের ব্যাখ্যায় তখন প্রাধান্য পায়। আর এ ভয়টা এ ধরনের মানুষের ভেতরে প্রবলভাবে কাজ করে। প্রকাশের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটি একটি কাজকে স্থির করে দেয়। অপ্রকাশিত লেখা পরিবর্তনযোগ্য, বিকাশমান। যেসব শিল্পীরা তাদের কাজকে জীবন্ত, পরিবর্তনশীল মনে করেন, তাদের কাছে প্রকাশ হওয়ার পরে স্থবিরতা অস্বস্তিকর হতে পারে। তাই প্রকাশ এড়িয়ে যাওয়াটিকেই তারা শ্রেষ্ঠ উপায় বলে মনে করেন। এই প্রবণতাকে সহজভাবে রোগ বলা যায় না, বরং এটি কয়েকটি বৈশিষ্ট্যের সমন্বয়। তীব্র আত্মসমালোচনা, উচ্চ সংবেদনশীলতা, জনসম্মুখে মূল্যায়নে অস্বস্তি, গভীর দার্শনিক সচেতনতা, এসব কারণ খুব শক্তভাবে কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় এটি প্রায় উচ্চ সৃজনশীলতা এবং আবেগগত তীব্রতার একটি সমন্বয়। নিজের সৃষ্টিকে আড়াল করে রাখা কোনো ব্যর্থতার চিহ্ন নয়, বরং এটি এমন এক মানসিক গভীরতার প্রতিফলন যেখানে মানুষ নিজেকে খুব তীক্ষ্ণভাবে অনুভব করে এবং নিজের সৃষ্টির প্রতি অসীম দায়বদ্ধতা অনুভব করে। এ ধরনের মানুষ এক অদ্ভুত টানাপোড়েনে বাস করে। তারা লেখেন কারণ না লিখে থাকা যায় না, আবার থেমে যান কারণ প্রকাশের মূল্য তাদের জন্য বেশ চড়া।